আসসালামু আলাইকুম। শুরু করছি ইলমা বেহরোজের উপন্যাস শৈলচূড়ায় চাঁদের হাসি, পর্ব ২৬। পাড়া প্রতিবেশীরা, যারা জিনিসপত্র ভাঙচুরের আওয়াজে ছুটে এসেছিল, তারা কলিং বেল বাজাতে বাজাতে কোনো সাড়া না পেয়ে নিঃশব্দে ফিরে গেছে। এদিকে নিকিতার চারপাশে বিধ্বস্ত ঘরের দৃশ্য। টুকরো টুকরো হয়ে ছড়িয়ে আছে জীবনের টুকরোগুলো। সেই ধ্বংসস্তূপের মধ্যে সে পড়ে আছে নিথর দেহের মতো, হাত পা ছড়িয়ে। একটা ঝড় বয়ে গেছে তার ভেতর দিয়ে। এখন সেই ঝড়ের পর নেমে এসেছে নীরবতা। চোখের পর্দায় স্পষ্ট হয়ে উঠেছে রাতের কিছু স্মৃতি। মনে পড়েছে যখন সে রাইয়ানকে আবেগে জড়িয়ে ধরেছিল। তার শরীরের উষ্ণতা, হৃদয়ের স্পন্দন, সব কিছু আবার অনুভব করছে। তারপর সেই চুম্বন, যা ছিল ভালোবাসার নিঃশব্দ প্রতিশ্রুতি। আর তারপর রাতের নিস্তব্ধতায় ফ্রিজের দরজা খোলার শব্দ, রায়ানের জন্য খাবার খোঁজার ছোট্ট মুহূর্ত। নিকিতা জানে এসবের নিচে লুকিয়ে আছে আরও অনেক স্মৃতি, অবচেতন মনের অনেক অনুভূতি। সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো ধীরে ধীরে জেগে উঠবে। বিগত দিনগুলোতে প্রতি রাতে স্বপ্নের মধ্যে হাজির হতো রাইয়ান। একটা সুখী সংসারের মতো স্বপ্ন দেখত নিকিতা। অবচেতন মনে সেই স্বপ্নগুলোই বাস্তবে রূপ দিতে চেয়েছে। নিজেকে ভেবেছে একজন সেনাবরের অপেক্ষামান বধূ। রাতের নিস্তব্ধতায় যখন রাইয়ান এলো, নিকিতা নিজের অজান্তে সেই ভূমিকায় অভিনয় করেছে। তার মন, দেহ বেশ কিছুদিন ধরে মিছিলে নেমেছে। প্রতিটি কোষ থেকে উচ্চারিত হচ্ছে রাইয়ানকে চাই, রাইয়ানকে চাই। কিন্তু তার স্বৈরাচারী মস্তিষ্ক এই আকুতি মানতে নারাজ। সে যা চায় তাই জোর করে চাপিয়ে দিচ্ছে হৃদয়ের ওপর। এই দ্বন্দ্বের আগুনে পুড়ছে নিকিতা। মন ও মস্তিষ্কের লড়াইয়ে ক্ষত বিক্ষত তার অস্তিত্ব। হঠাৎ একটা তীব্র শব্দে কেঁপে উঠল রুম। নিকিতার শরীর শিউরে উঠল। কে যেন জোর করে দরজা ভাঙার চেষ্টা করছে। ধীরে ধীরে একটি যন্ত্রণাদায়ক স্বপ্ন থেকে জেগে উঠেছে এমনভাবে নিকিতা চারপাশে ছড়ানো ধ্বংসাবশেষের মধ্যে থেকে নিজেকে টেনে তুলল। একটি ভারী কাপড়ের কটি জড়িয়ে নিল গায়ে। মাথা ঘুরছে, পা টলছে, তবুও সে এগিয়ে গেল দরজার দিকে। প্রতিটি পদক্ষেপ এক যুগের সমান। ক্লান্ত হাতে দরজার হাতল ঘুরিয়ে সে দরজা খুলল। দরজার ওপারে দাঁড়িয়ে রয়েছে দুজন পুলিশ কর্মকর্তা। নিকিতার দরজা খোলার সঙ্গে সঙ্গে দুজন পুলিশ কর্মকর্তার দৃষ্টি পড়ল তার বিপর্যস্ত অবস্থার ওপর। নিকিতার চুল এলোমেলো, চোখে গভীর ক্লান্তির ছাপ। একজন মহিলা কনস্টেবল সামনে এগিয়ে এলেন। ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? আমরা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়েছি। নিকিতা তার স্বাভাবিক আত্মবিশ্বাসী ভঙ্গিতে উত্তর দিল, আমি একদম ভালো আছি। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনারা অযথা এসেছেন। পুরুষ অফিসারটি রুমের ভেতরে উকি দিয়ে বললেন, কিন্তু ম্যাডাম, এই ধ্বংসযজ্ঞ। নিকিতা দৃঢ় কণ্ঠে বাধা দিল, আমি জানি এটা কেমন দেখাচ্ছে, কিন্তু এগুলো আমার নিজস্ব জিনিস। আমি যা খুশি তাই করতে পারি। মহিলা কনস্টেবল নরম সুরে বললেন, আমরা আপনার নিরাপত্তা নিয়ে চিন্তিত। কোনো সমস্যা হলে আমাদের জানাতে পারেন। নিকিতা একটু নরম হয়ে বলল, আমি আপনাদের উদ্বেগ বুঝতে পারছি, কিন্তু আমি নিশ্চিত করছি এটা শুধুই একটা ব্যক্তিগত মুহূর্তের প্রতিক্রিয়া। আমি নিজেই সামলে নিতে পারবো। পুরুষ অফিসার জিজ্ঞেস করল, আপনি নিশ্চিত যে আপনার কোনো সাহায্য দরকার নেই? নিকিতা দৃঢ়তার সঙ্গে মাথা নাড়ল, হ্যাঁ, আমি নিশ্চিত। আমি একজন প্রাপ্তবয়স্ক স্বাধীন নারী। আমার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। পুলিশ কর্মকর্তারা পরস্পরের দিকে তাকালেন। তারপর মহিলা কনস্টেবল বললেন, ঠিক আছে ম্যাডাম, তবে দয়া করে মনে রাখবেন আপনি যে কোনো সময় আমাদের সাহায্য চাইতে পারেন। নিকিতা বলল, থ্যাঙ্কস, আমি মনে রাখব। ৩ দিন পর নিকিতার ঘর এখন কালের গতিহীন এক দ্বীপ। বাইরের জগতে সময়ের চাকা অবিরাম ঘুরছে। এখানে মুহূর্ত স্তব্ধ হয়ে গেছে। আগামীকাল ফ্লাইট, অথচ সুটকেস খালি।
কোনো প্রস্তুতি নেই। রুমের কোণে সযত্নে সরিয়ে রাখা হয়েছে ভাঙাচোরা জিনিসপত্রের টুকরো। দিনের বেশিরভাগ সময় সে কাটায় শূন্য দৃষ্টিতে, ছাদের দিকে তাকিয়ে অথবা নিস্তব্ধতায় নিমগ্ন হয়ে বসে থাকে। তার জীবন থেকে হারিয়ে গেছে সব রকম নিয়মানুবর্তিতা। ল্যাপটপের পর্দায় অবিরত চলছে সেই মুহূর্তের ভিডিও। রায়ান ফ্ল্যাটে আসার পর প্রথম চুম্বনের স্মৃতি। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া এই মুহূর্ত এখন তার অস্তিত্বের কেন্দ্রবিন্দু। নিকিতার চোখ স্ক্রিনে আটকে গেছে, বারবার দেখছে সেই দৃশ্য। খাবারের প্রয়োজন মেটায় অনলাইন অর্ডারের মাধ্যমে। ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে সেদিন সকাল থেকে। ধীরে ধীরে সেই রাতের প্রতিটি মুহূর্ত তার স্মৃতিপটে স্পষ্ট হয়ে উঠেছে, কখনো জেগে থাকা অবস্থায়, কখনো বা স্বপ্নের মধ্যে। এই স্মৃতির সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে গভীর অপরাধবোধ। নিকিতার সময় আটকে আছে সেই একটি রাতে। চোখ বন্ধ করলেই সে দেখতে পায় সেই সুন্দর মুহূর্তগুলো, যা বাস্তবে ঘটেছে কিন্তু তার কাছে শুধুই স্বপ্নীল কল্পনা। সেদিন রাতে রায়ান ডাইনিং রুম থেকে একটি নরম কুশনওয়ালা চেয়ার টেনে এনে নিকিতার বিছানার পাশে বসেছিল। ঘুমন্ত নিকিতার দিকে তাকিয়েছিল অপলক দৃষ্টিতে। চাঁদের আলো এসে পড়েছিল নিকিতার মুখে, রূপকথার রাজকন্যার মতো দেখাচ্ছিল তাকে। তার লম্বা পাতাওয়ালা চোখ দুটি বন্ধ। নিকিতার কোমল হাতটি নিজের হাতের মধ্যে নিয়ে আলতো করে ধরে রাখল রায়ান। রাত যত গভীর হচ্ছিল ততই নিকিতার সৌন্দর্য বাড়ছিল রায়ানের চোখে। এমন সময় জ্যোৎস্না ভরা রাতে সামরিক ক্যাম্পের অতিথি ভবনে নিকিতাকে ঘুমন্ত দেখে তার হৃদয়ের গভীরে অনুভব করেছিল নিকিতা তার জীবনের কতটা গুরুত্বপূর্ণ। এই মায়াবতী নারীকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ, অর্থহীন, আর চলবে না। প্রতিটি পূর্ণিমার রাতে সে নিকিতার ঘুমন্ত মুখের ওপর চাঁদের আলো ছায়ায় খেলা দেখতে চায়। রায়ান মনে মনে ভাবল, কি অদ্ভুত এই জীবন। কিছুদিন আগেও যে নারী ছিল তার কাছে শুধু স্মৃতি, আজ সেই নারীর প্রতিটি নিঃশ্বাসের ছন্দে তার জীবনের তাল মিলছে। নিকিতার ঘুমন্ত মুখের প্রতিটি ভাঁজ, চোখের পাতার প্রতিটি কম্পন, ঠোঁটের কোণের হাসি, সব কিছু তার কাছে অনাবিষ্কৃত জগতের দরজা খুলে দিচ্ছে। চাঁদের আলোয় নিকিতার মুখের ওপর যে কোমল আভা পড়েছে তা দেখে রায়ান ভাবল, এই দৃশ্য যদি সে আঁকতে পারত। কিন্তু কোনো চিত্রকরের তুলিই কি এই সৌন্দর্যকে ক্যানভাসে ধরে রাখতে পারবে? নিকিতার প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে যে ভালোবাসার ঢেউ ওঠে তা কি কোনো কবির কলমে ধরা পড়বে? রায়ান প্রতিজ্ঞা করল, প্রতিটি দিন আমাদের জীবনের শেষ দিন ভেবে, প্রতিটি মুহূর্ত আমি তোমাকে এমনই ভালোবাসবো। প্রতিটি জ্যোৎস্না রাতে তোমার ঘুমন্ত মুখ দেখে কাটাবো। হঠাৎ পাশ ফিরতে গিয়ে গলার স্বর শুনে নিকিতার চোখ খুলল। তার চোখের পাতা এখনও ঘুমে ভারী। রায়ানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মৃদু হেসে জিজ্ঞেস করলো, ঘুমাচ্ছ না কেন? নিকিতার এই স্বপ্নীল প্রশ্ন শুনে রায়ান বুঝতে পারল নিকিতা এখনও জেগে ওঠেনি। তাই সে এক ছাদের নিচে চিরকাল বসবাসকারী স্বামীর ভূমিকায় অবতীর্ণ হয়ে হাসি মুখে উত্তর দিল, তোমাকে দেখতে দেখতে রাত কাটাতে ইচ্ছে করছিল। নিকিতার ঠোঁটে ফুটে উঠল একটি মৃদু হাসি। সে আলতো করে রায়ানের হাত ধরল, তারপর কোমল স্বরে জিজ্ঞেস করলো, দেখা হয়েছে? তৃপ্তি পেয়েছো? রায়ান নিকিতার চোখে চোখ রেখে মৃদু স্বরে উত্তর দিল, তোমাকে দেখে কি কখনো তৃপ্তি পাওয়া যায়? তুমি একটা সৌন্দর্যের ঝর্ণা। নিকিতা এবার ধীরে ধীরে হাত ছাড়িয়ে নিয়ে একটু সরে গেল। রায়ানের জন্য বিছানায় জায়গা করে দিয়ে মৃদু স্বরে বলল, শুয়ে পড়ো, রাত জেগে শরীর খারাপ করো না। রায়ান কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বলল, আরও কিছুক্ষণ তোমার পাশে বসে থাকতে পারি না? নিকিতার চোখে ফুটে উঠল একটু বিস্ময়। সে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে নাকি? তারপরই সে রায়ানের পোশাকের দিকে তাকিয়ে চোখ সরু করে বলল, এত রাতেও তুমি ইউনিফর্ম পরে আছো কেন? রায়ান কি বলবে বুঝতে পারছিল না। নিকিতা এবার একটু উদ্বিগ্ন হয়ে উঠল। সে আবার জিজ্ঞেস করলো, কি ব্যাপার বলো তো? এত রাতে ইউনিফর্ম পরে কেন? আর ঘুমাতেই বা আসছো না কেন? নিকিতার কণ্ঠস্বরে উৎকণ্ঠার সুর স্পষ্ট, একই সঙ্গে তার কথায় গতি ধীর হয়ে আসছে।
আবার ঘুমিয়ে পড়বে। এই নাজুক মুহূর্তটি সামলাতে রায়ান সাবধানে একটু দূরত্ব বজায় রেখে বিছানায় শুয়ে পড়ল। নিকিতাও অলসভাবে রায়ানের বাহুতে ঢলে পড়ল। তার নরম দেহ রায়ানকে জড়িয়ে ধরল। তারপর আবার চোখ বুজল। পৃথিবীর সব শান্তি তার চোখের পাতায় জমা হয়েছে। রায়ানের শরীরে একটা উষ্ণ মিষ্টি অনুভূতি ছড়িয়ে পড়ল। তার রক্তে মধুর স্রোত বইতে লাগলো। সে নিজেকে সামলাতে চেষ্টা করে মৃদুস্বরে জিজ্ঞেস করলো, নিকিতা, ঘুমিয়ে পড়েছ? নিকিতার গলায় তখন ঘুমের রেশ। সে শুধু একটা অস্পষ্ট শব্দ করল, ও। জানালা দিয়ে আসা হালকা বাতাস তাদের দেহকে ধীরে ধীরে শীতল করে তুলছিল। রায়ান আবেগভরা কণ্ঠে জিজ্ঞেস করল, তোমার মন খারাপ হলে কি করো? নিকিতা চোখ না খুলেই উত্তর দিল, চাঁদ দেখি। চাঁদের আলোয় সব দুঃখ মিলিয়ে যায়। রায়ান নিকিতার কথা শুনে মৃদু হাসল। চাঁদের প্রতি তাদের দুজনেরই এক অদ্ভুত টান। হঠাৎ নিকিতা তার দিকে ঝুঁকে এলো। নিকিতার পরবর্তী পদক্ষেপ অনুমান করে রায়ান সাময়িক অসুস্থতার ছদ্মবেশ ধারণ করে কাতর স্বরে বলে উঠল, একটু কপাল টিপে দেবে? মাথায় ভীষণ ব্যথা। নিকিতা তৎক্ষণাৎ আদর্শ সহচরীর ভূমিকায় চলে গেল। সে কোমল আঙুলে রায়ানের কপালে মৃদু চাপ দিতে লাগলো। রায়ান নিকিতার নিঃশ্বাসের ছন্দময় উত্থান পতন, তার দেহের উষ্ণতা এবং তার ওপর পড়া শরীরের চাপ সব কিছু তীব্রভাবে অনুভব করছে। প্রেমিকার এরকম সান্নিধ্য কোনো পুরুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। রায়ানের অন্তরেও একটি দাবানল ক্রমশ ছড়িয়ে পড়ছিল। নিকিতা যদি সম্পূর্ণ সচেতন অবস্থায় থাকত, তবে কোনো বিধিনিষেধেই তাদের দুজনের মধ্যকার ঘনিষ্ঠতাকে রুখে দাঁড়াতে পারত না। তাদের মধ্যে যে মধুর বিপ্লব ঘটত, তা সমস্ত সামাজিক বাধা ভেঙে চুরমার করে দিত। রায়ানের হৃদয়ে একটি ঝড় বইছে। তার রক্তের প্রতিটি কণিকা উত্তেজনায় নাচছে। নিকিতার স্পর্শে তার শরীরের প্রতিটি স্নায়ু সজাগ হয়ে উঠেছে। সে নিজেকে সংযত রাখার চেষ্টা করে, কিন্তু মনের গভীরে একটি ক্ষুধার্ত বাঘ ক্রমশ জেগে উঠছে। সে এতটা ভালো মানুষ নয় যে এই প্রলোভনকে সারা রাত এড়িয়ে যেতে পারবে। নিকিতাকে নিজের থেকে দূরে সরানোর উপায় খুঁজতে থাকে। ঠিক তখনই যেন প্রকৃতির কোনো অদৃশ্য হাত তাদের মধ্যে হস্তক্ষেপ করল। নিকিতা হঠাৎ গভীর ঘুমে তলিয়ে গেল। রায়ান একটি দীর্ঘশ্বাস ফেলল। এই মুহূর্তটি হয়তো তাদের সম্পর্কের জন্য একটি অমূল্য উপহার। সে ধীরে ধীরে অতি সন্তর্পণে নিকিতাকে কিছুটা দূরে সরিয়ে শুইয়ে দিল। তার মুখে তখন স্বর্গীয় প্রশান্তি। রায়ান কিছুক্ষণ নিকিতার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। সময় এলে তাদের প্রেমের পূর্ণতাও আসবে, কিন্তু আজ নয়।